বিলাসপুর নামক একটি ছোট্ট গ্রামে রীতা দেবী বাস করতেন। রীতা দেবীর ছিল দুই সন্তান, একজনের নাম রোহিত এবং একজনের নাম মোহিত। রীতা দেবীর দুই ছেলে উচ্চ পদে চাকরি করার সত্ত্বেও কেউই রীতা দেবীকে রাখতে রাজি হতেন না। এমনই একদিন দেখো মা, তোমাকে আমি আর এই বাড়িতে বেশি দিন রাখতে পারবো না। তোমাকে 6 মাস রাখার কথা, সেখানে 6 মাসের জায়গায় প্রায় 7 মাস হতে চললো। তুমি কেন রোহিতের বাড়িতে যাচ্ছ না মা? বাবা, রোহিতের বাড়িতে কি করে যাব আমি? আমি যে রোহিতের বাড়িতে গেলে ওর বউ যে আমাকে একদম দেখতে পারে না বাবা। তোর কাছে থাকি আর কিছুদিন। না মা, আমার কাছে থাকি থাকি করে এই তো 7 মাস হয়ে গেল, আর আমি তোমাকে রাখতে পারবো না। আর তাছাড়া তুমি কি শুধুমাত্র আমাকে একা জন্ম দিয়েছো? রোহিত তোমার সন্তান, তাহলে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য শুধুমাত্র আমি একা কেন পালন করব? পালন করতে হলে রোহিতকেও পালন করতে হবে। বাবা রে, আমি এত বোঝা হয়ে গেলাম তোদের কাছে। একটা মানুষের পেটের ভাত তোরা দিতে পারবি না বাবা? আমি তো তোদের কাছে কোনো আহামরি আবদার করি না বাবা। রাখ না, আর কিছুদিন রাখ আমাকে। কেন একই কথা বারবার বলছো মা? আমি তো বলেই দিলাম তোমাকে আমি আর রাখতে পারবো না। আর তাছাড়া তোমাকে যদি রাখি তাহলে তোমার বৌমা অনেক রাগ করবে, আর আমি চাই না ও রাগ করে থাকুক। আমার কাছে তোমার থেকে বেশি দরকারি আমার বউ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে আর কিছুদিন সময় দে বাবা। আমি কথা দিচ্ছি, আমি ঠিকই চলে যাব। আমি রোহিতের বাড়িতে চলে যাব। হ্যাঁ, এরকম কথা তো আপনি অনেক আগে থেকেই দিয়ে আসছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই করছো না। আর শোনো, তোমাকে বলে রাখছি, কাল সকাল পর্যন্ত এখান থেকে চলে না যায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। খাওয়া দাওয়া সব কিছু আমি বন্ধ করে দেব। তারপরে দেখবে পেটের জ্বালায় ঠিকই চলে যাবে। উফ বাবা, কি খিদে লাগছে! সকাল থেকে একটা দানা পানিও আমার পেটে পড়েনি। এত খিদে কি করে সহ্য করব? বয়স হয়েছে, ওষুধ পানিও ঠিক মতো খেতে পারছি না। তার উপরে যদি পেটে ভাত না পড়ে, তাহলে এই শরীর নিয়ে কেমন করে বাঁচবো? সকাল 10টা বাজতে যায়, এখনো তো ছেলে বউ ঘুম থেকে উঠলো না। কি করব? রাখবো, একবার যাই, একবার ডেকেই দেখি। বাবু, মোহিত, একটু দরজাটা খোল বাবু। আমি সকাল থেকে না খেয়ে আছি, আমার যে বড্ড খিদে লাগছে বাবু। দরজাটা খোল বাবা, আমাকে কিছু খেতে দে। দেখেছো তোমার মায়ের আদিক্ষেতা? আমি তো কালকে বলেই দিলাম যে আমি ওনাকে আর রাখতে পারবো না। তার সত্ত্বেও তোমার মায়ের কোনো লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নেই তোমার মায়ের। লজ্জা যদি থাকতো, তাহলে কালকের কথাতে ঠিকই আজ সকালে চলে যেত। এইভাবে ছেলে বউয়ের ঘরে দরজা ঠোকার কোনো মানে আছে নাকি? দেখো মিতা, এমন করো না। মাকে তো বলা হয়েছে, মা নিশ্চয়ই চলে যাবে। আর এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তুমি ঘুমিয়ে যাও, মা দরজা ঠুকতে ঠুকতে যখন বিরক্ত হয়ে যাবে তখন ঠিকই চলে যাবে। তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরও যদি তোমার মা দরজা ঠোকাতে থাকে, তাহলে তুমি দেখো তোমার মায়ের কি হাল আমি করি। বাবুরে, দরজাটা খোল না বাবা। না, অনেকক্ষণ থেকে তো ডেকেই যাচ্ছি, দরজা তো খুলতেই চাইছে না। কি করব আমি? আর কি থাকতে পারবো না এই বাড়িতে? তাহলে কি তাহলে কি বড় বউ আমাকে আর খেতেই দেবে না? যাই, যাই হয়ে যাক, রোহিতের কাছে যাই। নিশ্চয়ই আমার ছোট ছেলে আমাকে দেখবে। এরপরে রীতা দেবী তার ছোট ছেলের কাছে চলে আসে। এই কি মা, তুমি এখন এখানে? বাবা, তোর দাদার কাছে এতদিন ছিলাম, হিসাব মতো এবার তোর কাছে থাকার কথা। আমাকে 6টা মাস এখানে রাখ না বাবু। এখানে 6টা মাস হয়ে গেলে আমি ঠিকই তো দাদার কাছে আবার চলে যাব বাবু। কি?
আপনাকে 6 মাস এখানে রাখতে হবে? পারবো না, আমি 6 মাস আপনার বোঝা টানতে পারবো না। আপনি কোথায় যাবেন, কি করবেন আপনি দেখে নিন। কেন মা, দাদার কাছে থাকতে পারলে না? দাদা তো তোমার বড় সন্তান, আর বড় সন্তান যে কত আদরের সেটা তো তুমি জানো মা। তাহলে আমার কাছে কেন এসেছো? দাদার কাছে কেন যাচ্ছ না মা? বাবুরে, হিসাব মতো তোর দাদার কাছে আমি 6 মাস ছিলাম। 6 মাসের জায়গায় 7 মাস থেকে এসেছি বাবু। তুই আমাকে কিছুদিন রাখ না, না হলে এই বয়সে আমি কোথায় যাব বাবু? আমাকে যদি তোরা না দেখিস, আমাকে কে দেখবে? তা কি করে বলবো মা, তোমাকে তো কবে থেকে বলে আসছি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। আর তার খরচ শুধুমাত্র আমি একা না, দাদা থেকেও কিছু খরচ নেব। কিন্তু দাদা রাজি হলেও তুমি তো রাজি হচ্ছ না। এই শেষ বয়সে মানুষ তো বৃদ্ধাশ্রমেই থাকে, শুধু তোমারই যত আপত্তি। না, তুমি থাকতে পারবে না। কেন? হ্যাঁ, বয়সকালে বৃদ্ধাশ্রমে থাকলে কি এমন ক্ষতি হবে? না রে বাবু, আমি আর যে কটা দিন বেঁচে আছি তোদের সাথে থাকতে দে। আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই না বাবু। আমার জীবনের শেষ সময়টুকু আমি তোদের সাথে কাটাতে চাই। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস না বাবু। আমাকে তোরা যেখানে ঠাঁই দিবি আমি সেখানেই থাকবো বাবা। দেখেছো, তোমার মা ভাঙবে তাও মচকাবে না। কত করে বোঝানোর চেষ্টা করছি বৃদ্ধাশ্রমে থাকার জন্য, কিন্তু থাকবেন না উনি। শেষ সময় ছেলেদের সাথে থাকবে। ঠিক আছে, দেখবো দেখবো কে ওনার সেবা যত্ন করে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ওনার সেবা যত্ন করতে পারবো না। এই যান তো, আপনি যান, পাশের ঘরে গিয়ে থাকেন। আমাদের মাঝখানে আর কথা বলবেন না। এমনি তো এসেছেন, তার উপরে এক গাড়ি ঝামেলা বয়ে নিয়ে চলে এসেছেন। এইবার আমাদের সংসারে অশান্তি ছাড়া কোনো সুখই খুঁজে পাবো না আমরা। শোনো, তোমাকে আবারও বলছি, তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করো। যেতে না চাইলে জোর করে পাঠাও, কিন্তু আমি তোমার মায়ের দায়ভার নিতে পারবো না। তোমার দাদা বৌদি তো ওনাকে ছেড়ে বেঁচেই গেলেন। এইবার যত দায় আমার, আমি পারবো না, বুঝেছো? হ্যাঁ গো, অনেক তো চেষ্টা করছি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, কিন্তু যেতে তো চাইছে না। যেতে না চাইলে আর কেমন ভাবে পাঠাবো বলো? যেতে চাইছে না মানে? যেতে চাইছে না ঘাড় ধরে পাঠিয়ে দাও। তাও এই বাড়িতে আমি রাখতে পারবো না। ঠিক আছে গিন্নি, আমাকে আর কিছুটা দিন সময় দাও, আমি দেখছি। যেভাবেই হোক মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতেই হবে। পরের দিন সকালবেলা রোহিতের স্ত্রী তার শাশুড়ি মাকে ডাকতে যায় সংসারের কাজ করানোর জন্য। এমন সময় সে দেখতে পায় তার শাশুড়ি মা বিছানা অনেকটা টয়লেট করে ফেলেছে। এই কি মা, আপনি এটা কি করেছেন? বিছানায় প্রস্রাব করেছেন আপনি? আসলে বৌমা, কাল শরীরটা অনেক খারাপ ছিল। আসলে আমি বুঝতেই পারিনি কখন আমার পেয়ে গিয়েছে আর কখন আমি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি ইচ্ছা করে করিনি। হ্যাঁ, আপনি ইচ্ছা করে করেছেন নাকি অন্য কিছু সেটা আমি খুব ভালো করেই জানি। আসলে আপনি আমাদেরকে জব্দ করতে চান, যে কারণেই আপনি এই কাজটা করেছেন। আপনি কি ভেবেছেন আপনি এসে আমাদের ঘর বিছানা নোংরা করবেন আর আমি সমস্ত কাজ করে আপনার যত্ন নেব? এটা আপনি ভুল ভাবছেন। আমি আপনার যত্ন নিতে পারবো না। তাছাড়া সংসারের অনেক কাজ পড়ে আছে। আপনি এসেছেন আর শুয়ে শুয়ে যে খাবেন, এটা তো হতে দেওয়া যায় না। এই বাড়িতে থাকতে হলে আপনাকে খেটে খেতে হবে। তাছাড়া এই বাড়িতে আমি আপনাকে আর থাকতে দিতে পারবো না। আপনি কি করবেন সেটা ভেবে দেখুন। তাছাড়া আপনি যে হাল করেছেন এই ঘরে আর মানুষ ঢোকার রাস্তায় রাখেননি আপনি। বৌমা, আমাকে এত কিছু বলো না মা। আমার শরীরটা অনেক খারাপ। আমার অনেক জোরে প্রস্রাব লাগার পরেও আমি উঠতে পারিনি মা, যে কারণে এই কাজটা হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, তোমাকে পরিষ্কার করতে হবে না। এই বিছানা কাঁথা আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যান, আপনার এই নোংরা কাপড় চোপড় আপনি পরিষ্কার করুন। আর আপনার কাজ হয়ে গেলে আমাদের বাড়ির কাজগুলো একে একে করবেন, না হলে কিন্তু আপনার খাওয়া আমি বন্ধ করে দেব। এরপর সারা দিনের কাজ শেষে রোহিত যখন বাড়িতে ফেরে, তখনই দেখো, তোমার মাকে ওই ঘর থেকে বিদায় করো। আমাদের পাশে যে গুদাম ঘরটা রয়েছে ওইখানে মায়ের জন্য একটা মাদুর পেতে দিচ্ছি, ওইখানেই মাকে শুতে বলো। মা যেন ওই ঘরে আর না শোয়। কেন, কি হয়েছে?
মা কি কিছু করেছে? কিছু করেছে মানে? তোমার মা যে কাজ ঘটিয়েছে সে কথা মুখে বলার মতো নয়। তোমার মা কি করেছে জানো? রাত্রেবেলা ইচ্ছা করে বিছানায় শুয়ে বিছানায় প্রস্রাব করেছে। এটা কি মেনে নিতে পারি নাকি আমি? আমি এত বড় ঘরের মেয়ে হয়ে তোমার মায়ের প্রস্রাব পরিষ্কার করব? এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। আমি মাকে ওই ঘর থেকে বের করে পাশের গুদাম ঘরে রাখার চেষ্টা করব। মা, তোমাকে একটা কথা বলার ছিল। এই ঘরে তুমি আর থেকো না। এই ঘরটা আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। তুমি এই ঘরে থেকে এরকম নোংরা করবে, সেটা আমার বউ মেনে নিতে পারছে না। তুমি প্রস্রাব করবে, বাইরে গিয়ে করতে পারতে। বিছানায় করার কি দরকার ছিল? আসলে বাবু, আমি তো বৌমাকে বলেইছি, আমি ইচ্ছা করে এ কাজটা করিনি। আমার হয়ে গিয়েছে বাবু। সে ঠিক আছে, ইচ্ছা করে করনি কি কি করেছো সেটা তুমিই জানো। কিন্তু তুমি আর এই ঘরে থাকতে পারবে না। ওই ঘরে মাদুর পেতে দিয়েছি, ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে। কিন্তু বাবু, আমার যে বিছানা না হলে ঘুম হবে না। আমি বয়স্ক মানুষ, আমার শরীরে খুবই ব্যথা যন্ত্রণার রোগ আছে। আমি যদি মেঝেতে শুই তাহলে আমার খুবই শরীর খারাপ বেড়ে যাবে বাবা। দেখো মা, তোমার কি হবে সেটা তুমি ভেবে নাও। কিন্তু আমি বলে দিয়েছি যখন, তুমি আর এই ঘরে থাকতে পারবে না। তোমাকে যে থাকতে দিচ্ছি না তা তো নয়, তোমাকে তো থাকতে দিচ্ছি। এই ঘরে না হোক অন্য ঘরে, কিন্তু অন্য ঘরেই তোমাকে থাকতে হবে। এই ঘরে তুমি আর থাকতে পারবে না। এরপর রীতা দেবী তার স্বামীর কথা মনে করে অনেক কষ্ট পেতে থাকে আর আপন মনে বলতে থাকে, ওগো, দেখেছো তোমার ছেলেরা কত শিক্ষিত হয়েছে, কত বড় মাপের চাকরি করে। তুমি তো এটাই চেয়েছিলে গো, আমাদের ছেলেরা বড় চাকরি করবে, আমাদেরকে কত ভালো রাখবে। কিন্তু দেখো, আজ আমি কত ভালো আছি। এই ভালো থাকাটাই তুমি দেখে যেতে চেয়েছিলে গো, কিন্তু কিন্তু উপরওয়ালার ইচ্ছায় তুমি আর দেখে যেতে পারলে না। ভালোই হয়েছে, ভাগ্যিস দেখে যেতে পারোনি, না হলে আমার মতো তুমি আর এই কষ্ট সহ্য করতে পারতে না গো। আজ বড্ড তোমার কথা মনে পড়ছে, আমিও আর এখানে থাকতে চাই না গো। আমিও তোমার কাছে চলে যেতে চাই, আর থাকতে পারছি না এখানে। আমাকে তুমি নিয়ে যাও বিধাতা, আমাকে তুমি নিয়ে যাও, আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাও। এমন ভাবেই রাত কেটে যায়, কিন্তু সকালে রীতা দেবীর আর ঘুম ভাঙে না। এরপর অনেক ডাকাডাকি করলেও রীতা দেবী না ওঠায় তার ছেলে বউ তার ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার মা আর জীবিত নেই, তার মা মৃত্যুবরণ করেছে। যাক বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে। আমি কবে থেকে চাইছি চলে যাক বৃদ্ধাশ্রমে। যাই হোক, বৃদ্ধাশ্রমে না গিয়ে একেবারে ভগবানের কাছে চলে গিয়েছে। এর থেকে ভালো সুখবর তো আর হয় না। শোনো, তোমাকেই বলছি, তোমার মায়ের বডিটাকে লোকজন দিয়ে যে করে হোক চিতায় দেওয়ার ব্যবস্থা করো। আমাদের অত সময় নেই, যদি পারো কয়েকটা লোককে কিছু টাকা পয়সা দিয়ে দাও, দেখবে তারা তোমার কাজটা ঠিকই করে দেবে। এই কথা শোনার পর রোহিতের মনটা অনেকটা খারাপ হয়ে যায়, কিন্তু রীতা দেবী মারা যাওয়াতে তার ছেলে খুশি হওয়ার থেকে মন খারাপটাই বেশি হয়েছিল। এমন ভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। অন্যদিকে রোহিতের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। যতই দিন যেতে থাকে রোহিতের মনে তার মায়ের কথা ততই মনে পড়তে থাকে। জানো, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি গিন্নি, কি এমন খুশির খবর আমাকে দিতে চাও? আসলে আমাদের ছেলে কাব্য আমাকে আজকে মা বলে ডেকেছে। জানো, আমি কত খুশি হয়েছি। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুশিটা আমি, আমাকে আমার ছেলে মা বলে ডেকেছে। হ্যাঁ গিন্নি, এটা তো খুশির খবরই। তাছাড়া আর কিছু কি বলার আছে? না গো, আর কিছু বলার নেই। কিন্তু তুমি খুশি হওনি? আমাদের ছেলে কথা বলতে শিখেছে, বড় হচ্ছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা। হ্যাঁ গিন্নি, খুশি তো হয়েছি, কিন্তু এটা এমন কোনো খুশির কথা নয়। ছেলে বড় হবে, মাকে মা বলবে, বাবাকে বাবা বলবে, এতে এত লাফালাফি করার কিছু হয়নি। দেখতে দেখতে এমন ভাবে আরো কিছুদিন কেটে যায়। এমনই একদিন কাব্য তার মায়ের কোলে প্রস্রাব করে দেয়। এই কি,
আমাদের ছেলে কাব্য তো তোমার শাড়িতে একেবারে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, তুমি কিছু বলনি? কি গো, তুমি কি বলছো? বাচ্চা মানুষ টয়লেট করেই ফেলেছে, তাই বলে বাচ্চাকে আবার কি বলবো? কেন? বাচ্চাকে কি বলবে মানে? তোমার এত সুন্দর একটা শাড়ি তোমার ছেলে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, আর তুমি কিছু বলবে না ওকে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ছোট মানুষ, ভুল করেছে। আর এছাড়া ওদের তো এটাই সময়, এই সময় এই কাজ করবে না তো কোন সময় করবে? হ্যাঁ গিন্নি, আমি তোমাকে এটাই বলতে চেয়েছি। বাচ্চারা যেমন এই বয়সে ভুল কাজ করে, বয়স্করাও এইরকমই ভুল কাজ করেই ফেলে। তাই বলে বাচ্চা মানুষের জন্য মাফ আছে, কিন্তু বড় মানুষের জন্য কোনো মাফ নেই। এটা কেমন বিচার নীলা? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তুমি কি কিছুই বুঝতে পারছো না? ছেলেকে বড় করছো, মানুষ করছো, তুমিও তৈরি থেকো আমাকে আর তোমাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কেন? আমরা বৃদ্ধাশ্রমে যাব মানে? কোন দরকারে আমরা বৃদ্ধাশ্রমে যাব? ছেলেকে সঠিক শিক্ষায় মানুষ করব, মানুষের মতো মানুষ তৈরি হবে। এখানে বৃদ্ধাশ্রমে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ গিন্নি, এটাই বলতে চাইছি। আমার মাও আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষ করেছে, কিন্তু আমরা তো মানুষ তৈরি হইনি, আমরা অমানুষ তৈরি হয়েছি। তাই তো আমার মায়ের সাথে আমরা এই অন্যায় কাজগুলো করে এসেছি। তুমি একবার ভেবে দেখো, আমার মা শরীর খারাপের বশে একবার বিছানায় প্রস্রাব করে ফেলেছে, তার জন্য তুমি কিংবা আমি কম কথা আমার মাকে শোনায়নি। আমার মাকে মা বলে ডাকার অধিকারটাও আমি হারিয়ে ফেলেছি। আমার মাকে এই শেষ বয়সে ঘরের এক কোণে রাখার মতো ঘরও আমি তাকে দিতে পারিনি। কিন্তু এই শিক্ষার কি প্রয়োজন, যে শিক্ষায় মাকে ঠিকভাবে রাখতে পারি না? না না না, আমাদের ছেলে কখনোই এরকম করবে না। আমার ছেলে আমাকে নিশ্চয়ই ভালোবেসে আগলে রাখবে। না গিন্নি, কর্মের ফল তো ভোগ করতেই হবে। তুমি যে কর্মটা করে এসেছো, আজ না হোক কাল তোমার ছেলের ঘরেও তোমার বৌমা আসবে। তোমার বৌমাও তোমার সাথে সেই আচরণটাই করবে, যেই আচরণটা তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে করেছো। আমি বলবো না যে আমি নিরপরাধ, আমিও অপরাধী। আমার মায়ের সাথে আমিও অনেক বড় অন্যায় করেছি, যে অন্যায়ের শাস্তি 5 বছর ধরে আমাকে কুরে কুরে খাচ্ছে। মা জীবিত থাকতে বুঝতে পারিনি মায়ের মমতা কি, মা কি জিনিস। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছি। মায়ের কথা মনে পড়লে বুকের ভিতরটা ফেটে যায়, কিন্তু আমার এই মনের কথা আমি কাউকে বলতে পারি না। শুধু এইটুকু মনে হয়, মা যদি আমার সামনে থাকতো, মায়ের পা ধরে জড়িয়ে ধরে মাকে বলতাম, মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। আর একটাবার ফিরে এসো মা, আমি তোমাকে রাজরানীর মতো করে রাখবো মা, তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, তোমাকে সব সময় ভালোবেসে আগলে রাখবো মা। এরপরে রোহিত আর রোহিতের স্ত্রী নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও সেটা অনেক দেরি হয়ে যায়। তখন আর তারা কিছু করতে পারে না। তার মায়ের প্রতি এই ভালোবাসাটা তার মাকে আর দেখাতে পারে না। তার মা অনেক আগেই বুক ভরা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল।